হ্যালো স্টুডেন্টস, আজকের আলোচনার বিষয় জৈব রসায়ন অর্থাৎ অর্গ্যানিক কেমিস্ট্রি। এই অর্গ্যানিক কেমিস্ট্রি বিভিন্ন জৈব রাসায়নিক পদার্থ যে আমাদের শরীরে রয়েছে, শুধুমাত্র আমাদের শরীরে নয়, মানুষ ছাড়া আরও যে সমস্ত জীব রয়েছে, মানে উদ্ভিদ হতে পারে বা ফাঙ্গি হতে পারে, ফাঙ্গি অর্থাৎ ছত্রাক, বা শৈবাল অর্থাৎ অ্যালগি, অথবা বিভিন্ন জীবাণু রয়েছে, মাইক্রোবস, ব্যাকটেরিয়া, ভাইরাস, সমস্ত এই যে জীব সমষ্টি রয়েছে, জীব সমষ্টির ক্ষেত্রে যে জৈব রাসায়নিক পদার্থ দিয়ে তারা তৈরি, সেইগুলো মূলত হচ্ছে কার্বন ঘটিত যৌগ। যার জন্য এই কার্বন ঘটিত যৌগ সম্পর্কে আমাদের জানাটা খুব জরুরি। এবং এই যৌগগুলি সম্পর্কে জানতে পারলে আমরা জানতে পারবো বিভিন্ন রোগ যখন আমাদের শরীরে হয়ে থাকে, তখন কোন ধরনের জৈব রাসায়নিক পদার্থগুলো তার জন্য দায়ী, বা কোন জৈব রাসায়নিক পদার্থগুলোর মাত্রা বেড়ে গিয়ে হয়। আবার বিভিন্ন ওষুধ যে আমাদের শরীরে গিয়ে কাজ করে, সেই ওষুধগুলি কীভাবে কাজ করে, সেই জৈব রাসায়নিক পদার্থগুলোর সাথে কীভাবে আন্তঃক্রিয়া হয়, সেই সব ব্যাপারগুলো বোঝার জন্যও আমাদের জৈব রসায়ন খুব জরুরি। এই কার্বন ঘটিত যৌগের ক্ষেত্রে প্রথমে মূলত আমাদের কার্বন ঘটিত যৌগ বোঝার জন্যে যেটা খুব জরুরি, যে কার্বন সম্পর্কে জানা। সে কার্বন পরমাণু সম্পর্কে আমরা কী জানি, যে এটি হচ্ছে 6 পরমাণু ক্রমাঙ্ক বিশিষ্ট, অর্থাৎ এর যে নিউক্লিয়াস রয়েছে সেখানে 6টি প্রোটন রয়েছে, এবং নিউক্লিয়াসের মধ্যে নিউট্রনের সংখ্যা হচ্ছে 6, অর্থাৎ টোটাল 12টি কণা রয়েছে নিউক্লিয়াসের মধ্যে, অর্থাৎ ভর সংখ্যা হয়ে গেল 12, আর পরমাণু ক্রমাঙ্ক হলো 6। এবারে ইলেকট্রন রয়েছে 6টি, মানে নিউক্লিয়াসের চারিদিকে ঘুরছে যে ইলেকট্রনগুলি, তার সংখ্যা হলো 6টি। এইবারে 6টি ইলেকট্রনের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের যে যোজ্যতা পূরণ হয়ে থাকে, আমাদের যে যোজ্যতার ধারণাটা, মানে ওই 6টি ইলেকট্রন রয়েছে, কিন্তু হচ্ছে আমাদের প্রথম কক্ষে রয়েছে 2টি ইলেকট্রন, আর তারপরের কক্ষে রয়েছে 4টি ইলেকট্রন, অর্থাৎ টোটাল 6টি হলো। এবার দ্বিতীয় কক্ষে যে 4টি ইলেকট্রন রয়েছে সেইটা কিন্তু নয়, স্টেবল নয়। কারণ হচ্ছে আমাদের শেষের কক্ষে কত হতে হয়, 8টি ইলেকট্রন জরুরি। তাহলে 8টি ইলেকট্রন হবার জন্য, 8টা ইলেকট্রন করার জন্য কী করতে পারি আমরা, 4টি ইলেকট্রন গ্রহণ করতে পারি। 4টি ইলেকট্রন গ্রহণ করলে কিন্তু সেটা টোটাল 8 হয়ে যাবে, তখন স্টেবল হবে। তাহলে কার্বন পরমাণু চাইবে যে বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে, মানে অন্য কোনো পরমাণু বা মৌলের সাথে ইন্টারাকশন করার মাধ্যমে সেই বাইরের কক্ষে 8টি ইলেকট্রনের ব্যবস্থা করা। তো 8টি ইলেকট্রন করার জন্য 4টি ইলেকট্রন বাইরে থেকে নেওয়া হচ্ছে, যার জন্য এর যোজ্যতা কত, 4। তাহলে কার্বনের যোজ্যতা হচ্ছে 4, খুব বেসিক ব্যাপার। এবারে ক্যাটিনেশন ধর্ম বলতে যে কার্বন পরমাণু কি হচ্ছে, অন্যান্য পরমাণুর সাথে সমযোজী বন্ধনের মাধ্যমে যুক্ত হওয়ার বিশেষ ক্ষমতা রয়েছে। তাহলে সমযোজী বন্ধন সম্পর্কে আমাদের জানতে হবে। তাহলে বন্ধন হচ্ছে কত রকমের হয়ে থাকে, তড়িৎযোজী বন্ধন আর সমযোজী বন্ধন, মূলত 2 রকম। আর এক ধরনের বন্ধন হয়, সেটা আমাদের উঁচু ক্লাসে থাকে। চলো এখন সমযোজী বন্ধন সম্পর্কে জানি। তাহলে সমযোজী বন্ধনের ক্ষেত্রে কী হয়ে থাকে, যে এই 4টি যে ইলেকট্রনের ঘাটতি রয়েছে, সেই 4টি ইলেকট্রন কিন্তু বাইরে থেকে পুরোটা নিয়ে নেবে না, অন্য কোনো পরমাণু থেকে নিয়ে সি প্লাস হয়ে যাবে না। মানে কার্বনের সি পরমাণু, সে একটি ইলেকট্রন গ্রহণ করলো, তখন কত হয়ে যাবে, সি মাইনাস হয়ে যাবে। আবার 2টি ইলেকট্রন গ্রহণ করলে C2 মাইনাস হবে। এরকমভাবে 4টি ইলেকট্রন গ্রহণ করলে C4 মাইনাস হওয়ার কথা, কিন্তু তা হয় না। মানে এইটা যখন হবে, এই আয়ন যখন তৈরির মাধ্যমে যখন যৌগ গঠন হয়, সেইটা হচ্ছে আমাদের তড়িৎযোজী বন্ধন। কিন্তু যখন হচ্ছে ইলেকট্রন কি করবে, শেয়ার করবে, মানে পার্শ্ববর্তী 4টি প্রোটনের, মানে 4টি পরমাণুর কী হবে, একটি করে যদি ইলেকট্রন নেওয়া হয়, পার্শ্ববর্তী 4টি পরমাণুর ইলেকট্রনকে সমভাবে ব্যবহার করলো। ফলে কি হলো, মানে ওর যে ঘাটতি ছিল, কার্বনের 4টি ইলেকট্রনের দরকার ছিল, সেইটা হচ্ছে অন্য পরমাণুর 4টি ইলেকট্রনকে নিজের মতো করে ব্যবহার করলো, শেয়ার করে নিল। ফলে সমযোজী বন্ধন তৈরি হলো, কিন্তু পুরোপুরি নিয়ে নেয়নি। তাহলে পার্শ্ববর্তী পরমাণুগুলিও নিস্তরিত অবস্থায় আছে, তারাও কিন্তু এমন হয় নিজে ইলেকট্রন ত্যাগ করে কি হয়ে গেছে, প্লাস হয়ে যায়নি। ইলেকট্রন ত্যাগ করলে প্লাস হয়, কিন্তু প্লাস হয়ে যায়নি। ওকে, এইটা হলো সমযোজী বন্ধন। চলো আরও বোঝা যাবে। তাহলে কার্বনের যোজ্যতা 4 হয়ে থাকে। এবার জৈব যৌগ গঠনের ক্ষেত্রে দেখো, এই ক্ষেত্রে কেসটা কি হয়েছে, এখানে দেখো 2টো পরমাণু দেখানো হয়েছে। অন স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ কি হচ্ছে, যে 2টি কার্বনের পরমাণু রয়েছে। এইবারে 2টি কার্বনের পরমাণু দেখো, প্রত্যেকটা কার্বনের পরমাণুতে বাইরের কক্ষে কয়টি ইলেকট্রন রয়েছে, 4টি ইলেকট্রনকে ক্রস চিহ্ন দিয়ে দেখানো হয়েছে। এইবারে দেখো, কিন্তু এবার ক্রস চিহ্ন দিয়ে দেখাও, 4টি ইলেকট্রন তো দেখানো হলো। এবার 2টি কার্বন পরমাণুতে টোটাল 4টি করে 8টি হচ্ছে বাইরের কক্ষে ইলেকট্রন পাচ্ছি। এইবার বাম
বাম কার্বন পরমাণুটি যদি দেখতে পারো বাম দিকেরটা, তাহলে কি হচ্ছে, সে তার চারিদিকে কটি হাইড্রোজেনকে নিয়েছে, 3টি হাইড্রোজেন নিয়েছে। তাহলে 3টি হাইড্রোজেন নিলে 3টি হাইড্রোজেন থেকে 3টি ইলেকট্রনকে নিজের মতো করে ব্যবহার করলো। ফলে কি হলো, তার 3টি যে ঘাটতি ছিল, টোটাল ঘাটতি ছিল 4, তার মধ্যে 3টি পূরণ হলো। আর একটি কিন্তু পার্শ্ববর্তী আরেকটি কার্বন পরমাণুর একটি ইলেকট্রনকে নিজের মতো করে ব্যবহার করেছে। ফলে টোটাল যে 4টি ইলেকট্রন দরকার ছিল সেটা পূরণ হয়ে গেল। কিন্তু বন্ধন কি হলো, যে একটা সি আর এইচের সাথে বন্ধন, সেই সি আর এইচের মধ্যে বন্ধনগুলি কটি হলো, 3টি। প্রতি একটি কার্বন পরমাণুর জন্য 3টি বন্ধন তৈরি হয়েছে। বাম দিকে 3টি, আবার ডান দিকের কার্বনেরও 3টি গেল। সিএইচ বন্ধন তাহলে টোটাল 6টি পেয়েছি 2টি কার্বন পরমাণুর জন্য। আর 2টি কার্বন পরমাণু যেই রয়েছে তারা নিজেদের মধ্যে যে ইলেকট্রনের শেয়ার করেছিল, সেই শেয়ারের মাধ্যমে আরেকটি বন্ধন তৈরি হলো। এখানে দেখো যে সমযোজী বন্ধন যখন তৈরি হলো, হ্যাঁ, সমযোজী বন্ধন তৈরি করার সময় একটা বন্ধনের জন্য কটি ইলেকট্রন দরকার পড়ছে, 2টি ইলেকট্রন। এই 2টি ইলেকট্রন কিন্তু আদান প্রদান হচ্ছে না, শুধু দুজনেই মানে দুটো পরমাণু, পার্শ্ববর্তী দুটো পরমাণু কি করছে, পাশাপাশি অবস্থান করে নিজের মতো করে ইউজ করছে, শেয়ার করছে। এই ব্যাপারটা হলো সমযোজী বন্ধন। আর তৈজযোজী বন্ধন হতে গেলে কি হতো, ইলেকট্রনটি কেউ একজন ত্যাগ করে দিত, ত্যাগ করে দিলে সে মাইনাস হয়ে, সে প্লাস হয়ে যাবে। আর যে ইলেকট্রন গ্রহণ করবে সে হচ্ছে প্লাস, ভুল বললাম, যে ইলেকট্রন ত্যাগ করবে সে হচ্ছে প্লাস হয়ে যাবে, আর যে ইলেকট্রন গ্রহণ করবে সে মাইনাস হয়ে যাবে। এবার প্লাস আর মাইনাস যে মানে আয়ন তৈরি হলো তারা পরস্পরকে আকর্ষণ করবে, কারণ তড়িৎযোজী তড়িতের আমাদের কুলম্বের সূত্র অনুযায়ী, তাই না, আকর্ষণ করে। পরস্পর বিপরীতধর্মী দুটি পরমাণু বা কণা পরস্পরকে আকর্ষণ করে। সে আকর্ষণ বলের মাধ্যমে যে বন্ধনটা তৈরি হয় সেটা তড়িৎযোজী বন্ধন। ওকে, তাহলে এই স্ট্রাকচারটা কি অ্যাকচুয়ালি, এটার ফর্মুলাটা কি হলো তাহলে, মলিকুলটা দেখো 2টি কার্বন রয়েছে C2, আর কয়টি হাইড্রোজেন রয়েছে, 3 করে 6টি টোটাল। তাহলে C2H6, এটি অ্যাকচুয়ালি ইথেনের সংকেত, তোমরা ইথেনের নাম শুনে থাকবে, সেই ইথেনের সংকেত হচ্ছে এইটা। ইথেনের ক্ষেত্রে তাহলে কয়টি CH বন্ধন রয়েছে, তিনটি করে টোটাল 6টি। আর কার্বন কার্বন বন্ধন কটি রয়েছে, একটি। ওকে, আচ্ছা, এবারে ধরো এখানে এই কার্বন কার্বন একটি মানে টোটাল 2টি ইলেকট্রন শেয়ার হয়েছে নিজেদের মধ্যে, ফলে একটা বন্ধন তৈরি হয়েছে। যদি 4টি ইলেকট্রন শেয়ার হতো তাহলে কয়টি বন্ধন হতো, 2টি। আবার যদি 6টি ইলেকট্রন শেয়ার হতো তাহলে কয়টি বন্ধন হতো, 3টি। মানে যতগুলি বন্ধনের সংখ্যা হবে তার সাথে 2 গুণ করলে আমরা ইলেকট্রন সংখ্যা পেয়ে যাব। একটা বন্ধনের জন্য 2টি করে ইলেকট্রন জরুরি। আচ্ছা, ওইটাকেই আমাদের সিম্পলভাবে এখানে দেখানো হয়েছে। দেখো ইথেনের ক্ষেত্রে 2টি কার্বন পরমাণু রয়েছে। এবার 2টি কার্বন পরমাণু, প্রত্যেকটি কার্বন পরমাণুর 3টি হাত পূরণ হয়েছে হাইড্রোজেন দিয়ে, আর একটি হাত পূরণ হয়েছে কার্বনের সাথে বন্ধন করে। ফলে টোটাল বন্ধন কত সংখ্যাগুলো হয়েছে, 3 3 6 আর 1 7, টোটাল 7টি বন্ধন তৈরি হয়েছে। এটা হলো C2H6, মানে ইথেনের সংকেত। ওকে, চলো। আচ্ছা, এই ক্ষেত্রে দেখো, এই ক্ষেত্রে কি হয়েছে, এক্ষেত্রে আচ্ছা তোমাদের বলে রাখি যে সিঙ্গেল বন্ড যখন থাকবে কোনো একটা মলিকিউলে, যদি শুধুমাত্র সিঙ্গেল বন্ড থাকে সেটাকে বলা হবে অ্যালকেন। কার্বনের কোনো মৌল মানে কার্বনের কোনো যৌগ তৈরি হয়েছে, সেক্ষেত্রে যদি সিঙ্গেল বন্ডই থাকে শুধুমাত্র, সেটা হচ্ছে অ্যালকেন। কিন্তু যদি ডাবল বন্ড প্রেজেন্ট থাকে সেটা হয়ে যাবে তখন অ্যালকিন। আর যদি ট্রিপল বন্ড থাকে তবে সেটা হবে অ্যালকাইন। তাহলে সিঙ্গেল বন্ড হলে এন, তারপরে মানে অ্যালকেন, আর ডাবল বন্ড হলে অ্যালকিন অর্থাৎ ইন, ট্রিপল বন্ড হলে অ্যালকাইন অর্থাৎ আইন। এবারে এখানে ডাবল বন্ড তৈরি হয়েছে, কি ঘটনা হয়েছে, একটি কার্বন পরমাণু 2টি ইলেকট্রন শেয়ার করেছে কার সাথে, মানে একটা হাইড্রোজেন, 2টি হাইড্রোজেনের সাথে একটি করে শেয়ার করেছে। তাহলে 2টো ইলেকট্রন পেয়ে গেল ওখান থেকে। আর 2টো ইলেকট্রন দরকার, সেই 2টি ইলেকট্রন কোথা থেকে পেয়েছে, পার্শ্ববর্তী আর একটি কার্বন পরমাণু থেকে। তাহলে 2টি কার্বন পরমাণুর মধ্যে পরস্পর কতগুলি টোটাল ইলেকট্রন শেয়ার করেছে, 4টি, টোটাল 4টি। মানে বাম সাইডের কার্বনের 2টি আর হচ্ছে ডান সাইডের কার্বনের 2টি। তাহলে টোটাল 4টি ইলেকট্রন শেয়ার হয়েছে। তাহলে টোটাল 4টি ইলেকট্রন যদি শেয়ার হয়ে থাকে, বন্ধন কতগুলি হবে, 2টি বন্ধন হবে, যার জন্য ডাবল বন্ড হয়েছে। তাহলে ডাবল বন্ড তৈরি হলে কার্বন কার্বনের মধ্যে টোটাল কতগুলো বন্ধন পেলাম এখানে, 2 আর 4, 4টি হাইড্রোজেন মানে সিএইচ বন্ধন 4টি, আর হচ্ছে সিসি ডাবল বন্ড সেটা হচ্ছে একটি। এক্ষেত্রে সংকেতটা কি হলো, C2H4। C2H4 এর অপর নাম হচ্ছে
ইথিন, কী নাম? ইথিন। এবারে যদি C111C হয়ে যেত, তাহলে C111C হলে তিনটি বন্ধন মানে তিনটি হাত পূরণ হয়ে গেছে সি এর অলরেডি, আর একটি হাত ফাঁকা রয়েছে, সেটা হচ্ছে এইচ দিয়ে পূরণ হবে। তাহলে একটি CH বন্ধন থাকবে আর তিনটি CC মানে তিন ট্রিপল বন্ড থাকবে CC। তাহলে সেই ক্ষেত্রে সংকেতটা কী হতো? C2H2, সরি C2H2, হ্যাঁ C2H2। তাহলে C2H2 হচ্ছে তখন হয়ে যাবে ওটা অ্যাসিটিলিন। ঠিক আছে, ওটা হচ্ছে অ্যালকাইন। ওকে, দেখো এটা আরেকবার বলে দিই। এই ক্ষেত্রে কী হয়েছে দেখো স্ট্রাকচারটা। এক্ষেত্রে দুইটি কার্বন পরমাণুর মধ্যে বাম পাশের কার্বনের দুইটি ইলেকট্রন আর ডান পাশের কার্বনের দুইটি ইলেকট্রন পরস্পরকে শেয়ার করেছে, ফলে টোটাল মানে শেয়ার ইলেকট্রন হচ্ছে চারটি। দুটি কার্বনের মধ্যে চারটি ইলেকট্রন শেয়ার করেছে, তাহলে দুইটি বন্ধন তৈরি হলো। আর সিএইচ হয়েছে চারটি বন্ধন তৈরি করেছে। এইচের হচ্ছে একটি করে ইলেকট্রন কার্বনের আর একটি ইলেকট্রনের মধ্যে শেয়ার। তাহলে কার্বনের টোটাল হাত হচ্ছে চারটি হাত পূরণ করতে হবে যে কোনোভাবে, ফলে সেটার যোজ্যতা পূরণ হবে, মানে চার যে যোজ্যতা সেটা পূরণ হবে। এই চারটে যোজ্যতা পূরণ করার জন্য এখানে ব্যবহার করা হয়েছে দুটো হাত গেছে কার্বন কার্বন বন্ধনের তৈরির জন্য, আর দুইটি হাত গেছে সিএইচ বন্ধন তৈরির জন্য। তার ফলে ইথিনের স্ট্রাকচার তৈরি হয়েছে। এইবারে চলো আমাদের শৃঙ্খল শাখা এবং বলাই। ওকে, আচ্ছা কয়েকটি স্ট্রাকচার দেখো। মিথেনের সংকেত কি? CH4। তাহলে কয়টি CH বন্ধন তৈরি সম্ভব? চারটি হাইড্রোজেন রয়েছে, যার জন্য চারটি CH বন্ধন সম্ভব। তাহলে মিথেনের ক্ষেত্রে চারটি CH বন্ধন তৈরির মাধ্যমে অ্যালকিনটি তৈরি হয়েছে। মিথেন হলো একটি অ্যালকেন। ওকে, এরপরে দেখো ইথিলিনের স্ট্রাকচার দিয়েছে, সরি এটা ইথিলিন না, ইথেনের সংকেত কি? C2H6। এবার C2H6 এটা লেখার উপায় কি? C2 বলেছে মানে আগে প্রথমে কার্বনগুলো লিখে নিতে হবে। কতগুলি কার্বন রয়েছে? দুইটি, দুটো কার্বন পরপর লিখে দেবো আমরা পরস্পরকে কানেক্টেড করে। এবারে তারপরে কয়টি হাইড্রোজেন রয়েছে? 6টি হাইড্রোজেন। এবার 6টি হাইড্রোজেন আমাদেরকে 6টি হাতে দিতে হবে, মানে প্রত্যেকটা কার্বনের কটি হাত বাকি রয়েছে? একটা কার্বন বন্ধন তৈরি হয়েছে অলরেডি, আর 3টি হাত আরও বাকি আছে, তাহলে 3টি CH বন্ধন দিয়ে দেব। এইভাবে আমরা সংকেতটা নির্ধারণ করতে পারি। একই রকমভাবে C3H8, তাহলে 3টি কার্বনকে আমরা পরপর চেনের মতো করে লিখে দেবো প্রথমে। এবার হাইড্রোজেন কতগুলি থাকলো? 8টি। এবার হাইড্রোজেন 8টি কীভাবে পূরণ করব? কার্বনের টোটাল মানে প্রত্যেকটা কার্বনের 4টি হাত পূরণ করতে হবে। বাম পাশের কার্বনটির কটি হাত পূরণ হয়েছে? 1টি, মানে হচ্ছে যেহেতু সিসি শুধুগুলো লিখেছি, তাহলে এইচগুলো আমাদেরকে পূরণ করতে হবে বাকিটা দিয়ে। মানে একদম বাম দিকে যেই কার্বনটি রয়েছে তার 3টি হাত ফাঁকা রয়েছে, ফলে 3টি এইচ দিলাম। আর মাঝের যেটি সেইটি হচ্ছে 2টি হাত ফাঁকা রয়েছিল, যার জন্য 2টি এইচ দিলাম। আর পরেরটা ডান দিকেরটা সেম, মানে 3টি এইচ, মানে 3টি হাত ফাঁকা ছিল বলে 3টি এইচ দিলাম। ওকে, এইভাবে লিখতে হয়। চলো, আচ্ছা এগুলো সব অ্যালকেন। তোমাদের মনে রাখতে হবে যে অ্যালকেনের নামকরণ কীরকম হয়। মিথ, ইথ, প্রোপ, বিউট, পেন্ট, এভাবে মনে রাখতে হয়। মানে সিঙ্গেল কার্বন হলে মিথেন, ডাবল কার্বন হলে ইথেন, ট্রিপল হলে প্রোপেন, আবার 4টি যদি কার্বন থাকে তাহলে বিউটেন, আবার 5টি কার্বন থাকলে পেন্টেন। এইবারে এখানে হচ্ছে অ্যালকেনের নাম এরকম হলো। এবার অ্যালকিন যদি হয় তখন মিথিন, ইথিন, ইন চলে আসবে। লাস্টে যেটা এন ছিল অ্যালকেনের ক্ষেত্রে, সেটা অ্যালকিনের ক্ষেত্রে ইন আসবে, অ্যালকিন। তখন প্রোপেনের নাম কী হয়ে যাবে? প্রোপিন। আবার বিউটেনের নাম কী হয়ে যাবে? বিউটিন। এরকম পেন্টেনের নাম হয়ে যাবে পেন্টিন। এরকমভাবে চেঞ্জ হতে থাকবে। আবার হেক্সেনের ক্ষেত্রে তখন হেক্স ইন হয়ে যাবে। আবার যদি আমরা এতে চলে যাই, মানে অ্যালকাইনে চলে যাই, অ্যালকাইনের ক্ষেত্রে আইন আসবে, তখন হেক্সাইন হয়ে যাবে। বা প্রোপেন যেটা ছিল প্রোপাইন, যেটা ইন ছিল সেটা আইন হয়ে যাবে, প্রোপাইন। বা ইথেনের ছিল ইথাইন, বা ইথাইনের অপর নাম হচ্ছে অ্যাসিটিলিন। ওকে, এইভাবে নামটা চেঞ্জ হবে। আচ্ছা, আচ্ছা এখানে দেখো এই স্ট্রাকচারটা দেখো, এটা সাইক্লিক স্ট্রাকচার। সাইক্লিক বলতে কী হয়েছে দেখো, সাইকেল মতো কমপ্লিট হয়েছে, মানে পরস্পর একে অপরের সাথে কানেক্টেড, মানে ফ্রি এন্ড নেই, কোনো একটা প্রান্ত ফাঁকা নেই যে মানে কার্বনের পরে হাইড্রোজেন আছে তা না, প্রত্যেকটা কার্বন একে অপরের সাথে যুক্ত রয়েছে।
এবারে চেন সিস্টেমে এই যে সাইক্লিক ফেনোমেনা হলো, সাইক্লিকভাবে তৈরি হলো, এই ক্ষেত্রে দেখো একটা জিনিস, প্রত্যেকটি কার্বনের ক্ষেত্রে পার্শ্ববর্তী কী হয়েছে, বাঁদিকে একটি হাত রয়েছে আর ডান দিকে আরেকটি হাত রয়েছে, তাহলে দুটি হাত পূরণ হয়েছে, আরও দুটো হাত ফাঁকা থাকলো, তাহলে দুটো হাত ফাঁকা থাকার জন্য প্রত্যেকটা কার্বনের জন্য আরও কত হবে, দুটো করে হাইড্রোজেন যুক্ত হবে, মানে একটা দুটো হাইড্রোজেন যুক্ত হবে, তাহলে সংকেতটা কী হয়ে গেল, প্রত্যেকটা কার্বন মানে এখানে দাঁড়াচ্ছে CH2, তাই তো? তাহলে CH2 যদি হয়ে থাকে, কটা কার্বন রয়েছে এখানে টোটাল, 6টি, তাহলে 6টি কার্বনের হচ্ছে C6, আর H কত হয়ে যাবে, H12 হয়ে যাবে, কারণ প্রত্যেকটা কার্বনে 2টি করে হাইড্রোজেন, তাহলে C6H12 হয়ে গেল টোটাল, তাহলে C6H12, এটা অ্যাকচুয়ালি সংকেতটা হচ্ছে সাইক্লোহেক্সেন, কারণ হচ্ছে হেক্স মানেই হচ্ছে 6, তাহলে হেক্সেন সাইক্লো বলা হচ্ছে কারণ হচ্ছে সাইক্লিক স্ট্রাকচারটা রয়েছে আমাদের, মানে চক্রাকার। ওকে, এটাই দেখানো হয়েছে এখানে, দেখো পরস্পর কী হয়েছে, দুটো হাইড্রোজেন প্রত্যেকজনের সাথে জুড়ে দেওয়া হয়েছে প্রত্যেকটা কার্বনের সাথে, ফলে C6H12 তৈরি হয়েছে, এটা একটা অ্যালকেন। এবারে বেঞ্জিনের স্ট্রাকচার দেখানো হয়েছে। বেঞ্জিনের ক্ষেত্রে কী হয়েছে, একটা অল্টারনেটে ডাবল বন্ড আছে, মানে 6টা কার্বন প্রথমে লিখে দিলাম সিঙ্গেল বন্ড দিয়ে, এইবারে একটা ডাবল বন্ড করব, একটা ডাবল বন্ড কার্বন কার্বন করব, পরেরটা কিন্তু সিঙ্গেল বন্ড, আবার ডাবল বন্ড করব, কার্বন কার্বন ডাবল বন্ড, তারপরেরটা সিঙ্গেল কার্বন বন্ড, মানে কার্বন কার্বন সিঙ্গেল বন্ড, এরকমভাবে দেওয়া আছে। তাহলে টোটাল 3টি ডাবল বন্ড থাকছে বেঞ্জিনের ক্ষেত্রে, 3টি ডাবল বন্ড থাকছে, মানে কার্বন কার্বন ডাবল বন্ড থাকছে, আর বাকিগুলো কার্বন কার্বন সিঙ্গেল বন্ড। তাহলে টোটাল দেখো, যে কোনো একটা কার্বনকে কনসিডার করো, তার একদিকে কিন্তু ডাবল বন্ড রয়েছে আর একদিকে সিঙ্গেল বন্ড রয়েছে, তাহলে টোটাল 3টে হাত পূরণ হলো, আর একটা হাত ফাঁকা থাকলো, সেই একটা হাত ফাঁকা যেটা রয়েছে সেটা আমাদের H দিয়ে পূরণ করে দিতে হবে, তবেই যে কটা হাত ফাঁকা থাকবে সেটা H দিয়ে পূরণ করতে হবে, সেইটা হয়ে গেল আমাদের বেঞ্জিনের সংকেত। এই ক্ষেত্রে বেঞ্জিনের সংকেতের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কী দাঁড়াচ্ছে, যে কার্বন কয়টি রয়েছে 6টি, আর হাইড্রোজেন কয়টি হচ্ছে সেটাও 6টি, দেখো কাউন্ট করো টোটাল 6টি হচ্ছে, তাহলে C6H6 এটা আমাদের বেঞ্জিন। এটা হচ্ছে অ্যালকেন না অ্যালকিন না অ্যালকাইন, স্বাভাবিকভাবে যেহেতু ডাবল বন্ড রয়েছে, মানে ডাবল বন্ড যদি একটিও প্রেজেন্ট থাকে তখন সেটা হয়ে যাবে অ্যালকিন, এক্ষেত্রে 3টি ডাবল বন্ড প্রেজেন্ট রয়েছে তাহলে অ্যালকিনই হবে। এবার যদি একটি ট্রিপল বন্ড থেকে যেত তাহলে অ্যালকাইন হয়ে যেত, ঠিক আছে? তাহলে বেঞ্জিনের স্ট্রাকচার কি, C6H6। ওকে, আচ্ছা, কার্যকরী মূলকের ধারণা, মানে কার্যকরী মূলক, আচ্ছা দাঁড়াও এক সেকেন্ড, ওকে। তো কার্যকরী মূলক সম্পর্কে কি, শব্দটার মধ্যে বোঝা যাচ্ছে কার্যকরী, মানে যেই মানে গ্রুপটা, মূলক বলতে গ্রুপ, মানে যেই অংশটা কোনো যৌগের যেই অংশটা কি হচ্ছে খুব কার্যকরী, মানে কার্যকরী বলতে বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ার জন্য দায়ী, বিভিন্ন যখন রাসায়নিক বিক্রিয়া হয়ে থাকে তার মূলত ওই যে কার্যকরী মূলকগুলো রয়েছে, যে গ্রুপগুলি রয়েছে সেইগুলোই মানে করে, মানে পরিবর্তিত হয়, মানে ওই জায়গাগুলোতে পরিবর্তন হয় রাসায়নিক গঠনের, ঠিক আছে? সেই জন্য ওইগুলোকে বলা হচ্ছে কার্যকরী মূলক। এবারে ধরো কার্যকরী মূলকের মধ্যে মূলত যেটা হয়ে থাকে আমাদের হচ্ছে ক্লোরিন ব্রোমিন, এটা হ্যালোজেন, এইগুলো প্রেজেন্ট থাকলে কিন্তু খুব রিয়াক্টিভ হবে, মানে কোনো একটা যৌগের মধ্যে যদি ক্লোরিন ব্রোমিন উপস্থিত থাকে তাহলে সেই যৌগটার রিয়াকশান করার মানে চান্সেস খুব বেশি, ঠিক আছে? আবার অক্সিজেন যদি থাকে, অক্সিজেনযুক্ত অ্যালকোহল হতে পারে, অ্যালকোহল মানে OH গ্রুপ, OH যখন জুড়ে থাকবে কোনো যৌগের সাথে সেটা হচ্ছে অ্যালকোহলিক, যেমন আমরা ইথাইল অ্যালকোহল জানি, মানে ইথানল বা ইথাইল অ্যালকোহল, সেটা এক ধরনের অ্যালকোহল, তার মানে ওখানে যখন অ্যালকোহল বলছি তখন OH অবশ্যই উপস্থিত থাকবে সেই গঠনে, সেই যৌগটার গঠনে। আবার অ্যালডিহাইড যেমন হচ্ছে CHO, অ্যালডিহাইডের সংকেত আমাদের মনে রাখতে হবে যে CHO হয়ে থাকে, তাহলে CHO যদি হয়ে থাকে অ্যালডিহাইড হবে। কোনো একটা অ্যালডিহাইড যদি আমাদের অ্যাসিড অ্যালডিহাইড বলে একটি অ্যালডিহাইড আছে, অ্যাসিড অ্যালডিহাইড, তো এক্ষেত্রে অ্যালডিহাইড যেহেতু লাস্টে অ্যালডিহাইড জুড়ে দিচ্ছি, ডিহাইড জুড়ছি, তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই CHO থাকবে। আবার কিটোন, CO গ্রুপ উপস্থিত থাকলে কিটোন হয়। এবারে দেখো CO যখন লিখেছে তখন কিন্তু দেখো সিটাকে আমাদের সি এর 4টে হাত পূরণ করেছে কীভাবে, একটা ডাবল বন্ড হয়েছে অক্সিজেনের সাথে, তাহলে 2টি হাত পূরণ হলো, আর 2টি হাত খোলা থাকলো, তাহলে বাঁদিকে একটি হাত খুলেছে আর একটা ডান দিকে হাত খুলেছে। এবার ডান দিকে আর বাঁদিকে বিভিন্ন জিনিস থাকতে পারে, সেটা হাইড্রোজেনও থাকতে পারে অথবা আমাদের অন্য কিছু থাকতে পারে। তাহলে এইটা কিটো গ্রুপ যখনই থাকবে, মানে C+O এইটা প্রেজেন্ট থাকলেই আমাদের হয়ে যাবে কিটোন। আবার যখন C+O আর এক সাইডে H থাকবে তখন সেটা হয়ে যাবে অ্যালডিহাইড, ওকে।
আবার একটা হচ্ছে COOH, এটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড, মানে অ্যাসিডিক গ্রুপ। অ্যাসিডিক গ্রুপ যখন থাকছে তখন কী হচ্ছে, C ডাবল বন্ড O একদিকে থাকছে, আরেকদিকে OH মানে অ্যালকোহলিক গ্রুপটা রয়েছে। তাহলে COOH এইটা প্রয়োজন, মানে যদি উপস্থিত থাকে কোনো যৌগে তখন সেটার নাম হবে অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিড। আচ্ছা আচ্ছা, সমগণীয় বলে একটা ধারণা আছে। সমগণীয় বলতে কি, যে সমগণীয় বলতে ধরো অ্যালকোহল বললাম, মানে OH যুক্ত যে সমস্ত যৌগ আছে তাদেরকে সবাইকে কি বলবো আমরা, অ্যালকোহল বলবো। এইগুলো হলো সমগণীয়। যেমন ধরো CH3OH, এখানে দেখো উদাহরণগুলো দেখো, CH3OH বললাম, তাহলে CH3OH মানে কি, CH3 আর OH উপস্থিত আছে, আবার C2H5OH, OH-টা কিন্তু রয়ে যাচ্ছে, C3H7OH, OH রয়েছে, C4H9OH, প্রত্যেকেরই কিন্তু OH গ্রুপটি উপস্থিত আছে, তাদের জন্য এদেরকে বলা হবে সমগণীয় বা হোমোলোগাস। সমগণীয় মানে এরা প্রত্যেকেই অ্যালকোহল হিসেবে বিচার করা হবে এদেরকে। তাহলে ঠিক আছে, তাহলে আমাদের ইথানল কোনটা, ইথানল হচ্ছে C2H5OH, C2H5OH এটা হলো ইথানল। আবার মিথানলের সংকেত হচ্ছে CH3OH, মিথানল। আবার যখন অ্যাসিডিক গ্রুপ, যদি 4টি যৌগ নিয়েছি, প্রত্যেকটির অ্যাসিডিক গ্রুপ প্রেজেন্ট আছে, তাহলে প্রত্যেকে অ্যাসিড, তাহলে এটাও হয়ে গেল সমগণীয়। ওকে, এক সেকেন্ড, আর কি আছে দাঁড়াও। ওকে, এটা একটু অনেকটা বড় চ্যাপ্টার, ঠিক আছে, আর একটু কমপ্লিট করি, তারপরে না হয় এটা এন্ড করবো। দাঁড়াও এক সেকেন্ড। আচ্ছা, একটা সংকেত, সাধারণ সংকেত আছে, মানে অ্যালকেন যখন বললাম তখন ওদের সাধারণ সংকেত একটা দিয়ে প্রকাশ করা হয়, সেটা হচ্ছে CnH2n+2, CnH2n+2, মানে C যদি 6 হয় তাহলে H এর সংখ্যা কত হবে, 6 দুগুণে 12 হবে, 12 হবে। CnH2n হলো, কিন্তু CnH2n+2 হবে, তাহলে 12+2 তার মানে 14 হয়ে গেল, তাহলে C6H14 এটা হয়ে যাবে অ্যালকেনের। মানে একটা সাধারণ সংকেত দিয়ে আমরা কিন্তু বিচার করতে পারছি যে ওটা অ্যালকেন না অ্যালকিন নাকি অ্যালকাইন। অ্যালকেন হলে কত হবে, CnH2n+2, ওকে, CnH2n+2 এটা হলো অ্যালকেন। আবার অ্যালকিন যখন হবে CnH2n+1, আবার CnH2n যখন হবে তখন সেটা হবে অ্যালকাইন। ওকে, এটা দিয়ে আমরা সাধারণ সংকেত দিয়ে আমরা অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন বুঝতে পারবো। ওকে, আচ্ছা, সংকেতটা আরেকবার বলছি, মনে রেখে দেবে, অবশ্যই মনে রাখবে। CnH2n+2 এটা হলো অ্যালকেন, CnH2n+1 অ্যালকিন, CnH2n+0 অর্থাৎ CnH2n সেটা হচ্ছে অ্যালকাইন। ওকে, কার্বন গঠিত যৌগের এবার নামকরণ। এবার নামকরণের ক্ষেত্রে যেটা করে থাকি আমরা, প্রোপ, মিথ, ইথ, প্রোপ, বিউট, এভাবে চলতে থাকছে আমাদের নাম্বার অফ কার্বনের বেসিসে। এবার যদি অ্যালকেন হয়ে থাকে, নাম্বার অফ কার্বন ধরো 1, তাহলে মিথ প্রথমে আসবে, মিথ, তাহলে মিথেন, ইথেন, মিথ ইথ প্রোপ, প্রোপেন, মিথ ইথ প্রোপ, বিউট, বিউটেন, এরকমভাবে চলতে থাকবে। এন আসবে যখন হচ্ছে অ্যালকেন, আবার ইন আসবে যখন হচ্ছে অ্যালকিন, আবার আইন আসবে যখন হচ্ছে অ্যালকাইন। ওকে, আর একটা অ্যালডিহাইড, অ্যালকোহলের ক্ষেত্রে অল আসছে, অ্যালকোহল যখন হচ্ছে তখন সেটা আসছে অল, অ্যালকোহল প্রত্যয় হচ্ছে অল, অল দিয়ে শেষ হবে, যেমন মিথানল, তারপরে ইথানল, প্রোপানল, বিউটানল, লাস্টে অল আসবে, সেটা হচ্ছে অ্যালকোহল। অ্যালডিহাইড থাকলে অ্যাল আসবে, যেমন অ্যাসিটালডিহাইড, তারপরে হচ্ছে ফর্মালডিহাইড, হ্যাঁ, এরকমভাবে অ্যালডিহাইড আসছে লাস্টে। তারপরে হচ্ছে কিটোন, ওন আসবে, ওন শব্দটি আসবে, যেমন অ্যাসিটোন, ওন আসছে, অ্যাসিটোন। তারপরে হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড, ওইক অ্যাসিড, যেমন ফর্মিক অ্যাসিড। তারপরে হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড, লাস্টে অ্যাসিড আসছে, ওইক অ্যাসিড। আবার অ্যালকিন তো বললাম, অ্যালকিন, অ্যালকাইন বলেছি। ওকে, আর প্রথমে আরেকটা ছিল হ্যালো, মানে হচ্ছে ক্লোরো, ব্রোমো, এই সমস্ত যখন থাকবে, যেমন ক্লোরিন উপস্থিত আছে, প্রোপেনের একটা সাধারণ স্ট্রাকচার ছিল, তার মধ্যে একটি হাইড্রোজেন পরমাণু ক্লোরিন দ্বারা প্রতিস্থাপিত হয়েছে, একটি হাইড্রোজেনের পরিবর্তে ক্লোরিন রয়েছে। দেখো এই স্ট্রাকচারটাতে সবগুলো মানে যতগুলো হাইড্রোজেন রয়েছিল তার মধ্যে লাস্টের হাইড্রোজেনটাকে রিপ্লেস করেছি ক্লোরিন দিয়ে, তখন ক্লোরোপ্রোপেন যেটা দিয়ে রিপ্লেস করেছি, মানে প্রোপেনের স্ট্রাকচারে একটা ক্লোরিন যুক্ত করলে ক্লোরোপ্রোপেন হয়ে গেল। আবার ব্রোমোপ্রোপেন, একটা ব্রোমিন দিয়ে রিপ্লেস করেছি,
একই রকমভাবে প্রোপানল, প্রোপানল কী করে আসলো? অল আসছে, তার মানে OH গ্রুপ একটা থাকতেই হবে। এবার প্রোপ, প্রোপ মানে কি আমাদের গুণে দেখতে হবে। মিথ মানে হচ্ছে সিঙ্গেল, মিথ, ইথ, প্রোপ, তার মানে তিনটি কার্বন পরমাণু সমৃদ্ধ হবে প্রোপানল। তিনটি কার্বন লিখলাম, এবার একটি কার্বনের মধ্যে সাথে OH জুড়ে দিলাম, তাহলে প্রোপানলের পূর্ণ হলো। বাকিগুলো যা ফাঁকা থাকলো, মানে কার্বনের যোজ্যতা 4 পূরণ করার জন্য যা যতগুলি H দরকার দিয়ে দেবো, তাহলেই আমাদের প্রোপানলের স্ট্রাকচার চলে আসবে। একই রকমভাবে প্রোপানেল, তার প্রোপান 3টে কার্বন দিতে হবে, কিন্তু লাস্টের কার্বনটাতেই আমাদের অ্যালডিহাইড গ্রুপ দিতে হবে, কারণ অ্যাল যুক্ত আছে। তাহলে অ্যালডিহাইড গ্রুপ করার জন্য CHO গ্রুপ দিলাম, CHO মেনটেন করলাম। এবার CHO মেনটেন করলে বাকিগুলো H দিয়ে পূরণ করে দিলে আমাদের প্রোপানেল আসবে। আবার প্রোপ্যানোন, তাহলে নোন একটা কিটো গ্রুপ করতে হবে, যে কোনো একটা CO গ্রুপ করলাম। এইবারে দেখো শেষ প্রান্তে যদি আমরা CO গ্রুপ করতাম, আর তাহলে সেটা কিন্তু CO থাকতো না, কিটোন থাকতো না, কারণ অন্যটা যদি মানে সেই কার্বনটাতে আরেকটা যদি হাইড্রোজেন উপস্থিত থাকে, তাহলে CHO চলে আসবে, এইরকম চলে আসবে, তাই না? মানে একটা CO গ্রুপ করেছি আর ওই কার্বনেই আরেকটা হাইড্রোজেন যুক্ত আছে, তাহলে আলটিমেটলি তো CHO পূরণ হয়ে গেল, তাহলে CHO হয়ে গেলে অ্যালডিহাইড চলে যাচ্ছে, সেটা আমরা করতে পারবো না। যার জন্য আমরা ভেতরের কোনো কার্বনে CO গ্রুপটা ঢোকাবো, তাহলে কি হবে, সেই কার্বনটাকে আমরা শুধু CO মেনটেন করতে পারবো, ওটা CHO করবোই না একদম, তাই তো? তাহলে কি হচ্ছে, এই ক্ষেত্রে আমাদের কিটোনের সংকেত হলো। তাহলে মিথ ইথ কি আসবে, প্রোপানন, প্রোপান ছিল, প্রোপানের সাথে ওন যুক্ত হলো, প্রোপানন। আবার প্রোপানোয়িক অ্যাসিড একই রকমভাবে অ্যাসিডিক গ্রুপ জুড়ে দিলে প্রোপানোয়িক অ্যাসিড আসছে। ওকে, চলো, নামকরণে হালকা আইডিয়া হলো, নামকরণ আমাদের আরও পরবর্তীতে ডিটেলসে থাকবে, এইটুকু আমাদের পড়লেই হবে এখন। আচ্ছা, ওকে, আচ্ছা, ওকে ওকে, দাঁড়াও একটু থামো একটু। আচ্ছা, কয়েকটা রিয়াকশান আমরা দেখে নেব যে কী ধরনের বিক্রিয়া করে, যে বিভিন্ন জৈব যৌগগুলো পেলাম, তারা কীরকম রিয়াকশান করতে পারে। তো সর্বপ্রথম হচ্ছে দহন প্রক্রিয়া। দহন মানে হচ্ছে যেটা আমরা অক্সিজেনের উপস্থিতিতে কোনো যৌগকে পোড়ালে কার্বন ডাইঅক্সাইড এবং জল উৎপন্ন হয়, সেই ঘটনা এই ক্ষেত্রেও হয়। মানে কার্বন ঘটিত যৌগকেও যদি অক্সিজেনে পোড়ানো হয়, তাহলে কার্বন ডাইঅক্সাইড এবং জল উৎপন্ন হবে, আর তার সাথে তাপশক্তি এবং আলোক শক্তি তৈরি হয়ে থাকে। তাহলে দেখতে পাচ্ছ যে কোনো যৌগ, যেমন দেওয়া হচ্ছে কার্বনকে পোড়ালে কার্বন ডাইঅক্সাইড হয়, আবার যদি মিথেন মানে CH4কে জোড়ানো হচ্ছে, তখনও কার্বন ডাইঅক্সাইড প্লাস জল চলে আসছে। আবার যদি ইথানলকে পোড়ানো হয়েছে, ইথানল, সেটাকে অক্সিজেনের উপস্থিতিতে পোড়ালে সেটাও হচ্ছে কার্বন ডাইঅক্সাইড এবং জল দেয়। এটা হচ্ছে দহন, ঠিক আছে, দহন প্রক্রিয়া হয়ে থাকে। ওকে, চলো, এরপরে আমাদের আসছে অ্যাডিশন বিক্রিয়া। অ্যাডিশন মানে সংযোজন বিক্রিয়া। এই সংযোজন বিক্রিয়ার ক্ষেত্রে কি হচ্ছে, হাইড্রোজেনের উপস্থিতিতে নিকেল অনুঘটক নেওয়া হয়েছে, নিকেল অনুঘটকের উপস্থিতিতে হাইড্রোজেনের সাথে বিক্রিয়া ঘটানো হচ্ছে অ্যালকিন, মানে ডাবল বন্ড রয়েছে, এই ডাবল বন্ডগুলো ভেঙে যাবে, ডাবল বন্ডটা সিঙ্গেল বন্ড হয়ে যাবে। সিঙ্গেল বন্ড হয়ে গেলে কি হবে, একটা হাত এক্সট্রা পাবো, সেই হাতটা পূরণ করবে এই যে H2 দিয়েছি, সেই H2 দুটো H একটা বাম প্রান্তের কার্বনের সঙ্গে জুড়ে যাবে, আর একটা ডান প্রান্তের কার্বনের সঙ্গে জুড়ে যাবে। ফলে যে হাতটা ভেঙে দিলাম, মানে হাতটা যে খোলা রাখলাম, সে হাতটা পূরণ করে দিচ্ছি হাইড্রোজেন H2 অণু দিয়ে। তাহলে এই বিক্রিয়াটা হচ্ছে একটা অ্যাডিশন বিক্রিয়া। মানে অ্যালকিন থেকে আমরা পেয়ে যাচ্ছি অ্যালকেন। অ্যালকিন মানে যে ডাবল বন্ড ছিল, সেখান থেকে সিঙ্গেল বন্ড পেয়ে গেলাম, সেটা হচ্ছে অ্যালকেন। তাহলে অ্যালকিন থেকে অ্যালকেন পাওয়ার জন্য কী করতে হচ্ছে, নিকেল অনুঘটকের উপস্থিতিতে হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়া ঘটানো হচ্ছে। এবারে আসছি আমাদের সাবস্টিটিউশন রিয়াকশন, মানে প্রতিস্থাপন। প্রতিস্থাপনের ক্ষেত্রে দেখো বিক্রিয়াটা দেখো, তাহলেই বুঝতে পারবে। CH4-এ 4টি হাইড্রোজেন রয়েছিল, সেখানে 3টি হাইড্রোজেন উপস্থিত থাকলো, আর একটি হাইড্রোজেনকে রিপ্লেস করে দিলাম ক্লোরিন দিয়ে, ফলে তৈরি হলো CH3Cl। CH3 এর নাম হচ্ছে মিথাইল, CH3 এর নাম মিথাইল। তাহলে মিথাইল ক্লোরাইড, মিথাইল আর ক্লোরিন আছে, তার জন্য মিথাইল ক্লোরাইড তৈরি হলো। আর কি তৈরি হলো, হাইড্রোজেন ক্লোরাইড, মানে যে HCl, যেটা হচ্ছে অ্যাকচুয়ালি কি অ্যাসিড, HCl তৈরি হয়ে গেল। তাহলে ক্লোরিনের সাথে যখন মিথেনের রিয়াকশান করা হচ্ছে, অ্যালকেনের সাথে কোনো ক্লোরিন বা ব্রোমিন বা আয়োডিনের যখন রিয়াকশান করা হচ্ছে, তখন ক্লোরাইড বা ব্রোমাইড বা আয়োডাইড তৈরি হচ্ছে, মানে মিথাইল ক্লোরাইড তৈরি হচ্ছে এই ক্ষেত্রে, আর অ্যাসিড তৈরি হচ্ছে। ওকে, তাহলে প্রতিস্থাপন, একটি হাইড্রোজেন পরমাণু ক্লোরিন দিয়ে প্রতিস্থাপিত হয়েছে। ওকে ওকে, তাহলে ইথানলের ধর্ম বলতে দেখো, ইথানল কিন্তু C2H5OH। ইথানল অনেক সময় কিন্তু আমাদের এতে ইউজ করা হয়ে থাকে জীবাণুনাশক হিসাবে, যেটা আমরা তোমার ওই কী বলে স্যানিটাইজেশন পারপোজে যেটা ইউজ করি, অল্প পরিমাণ ইথানলও থাকে অনেক সময়। তবে ইথানলের থেকে প্রোপানল অনেক সময় ব্যবহার করা হয়। মানে প্রোপানল হচ্ছে, এটাও অ্যালকোহল, মিথ ইথ প্রোপ। তাহলে প্রোপানলের ক্ষেত্রে 3টি কার্বন থাকবে,
তাহলে 3টি কার্বনযুক্ত যেটা অ্যালকোহল সেইটা প্রোপানল। ওই প্রোপানল কিন্তু অনেক সময় ইউজ করা হয়ে থাকে, কারণ হচ্ছে জীবাণুনাশক ধর্ম রয়েছে বলে। আচ্ছা, প্রোপানলকে যখন উষ্ণ এবং ঘন H2SO4 সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে উষ্ণতা সহকারে যখন হিট দেওয়া হচ্ছে, তখন কি হচ্ছে, এই মানে অ্যালকোহল ইথানল থেকে তৈরি হচ্ছে আমাদের ইথিন, মানে কি অ্যালকিন তৈরি হয়ে যাচ্ছে, যার জলের অণু বেরিয়ে যাচ্ছে। কীভাবে বের হচ্ছে দেখো, CH3-তে 3টে হাইড্রোজেন ছিল, এখান থেকে একটি হাইড্রোজেন, আর CH2OH এর একটি OH, এই H আর OH মিলে জল বেরোলো, তাহলে পড়ে থাকলো CH2, প্রথমে CH2 পড়ে থাকলো, সেকেন্ডটাতেও CH2 পড়ে থাকলো, তাহলে CH2 ডাবল বন্ড CH2 তৈরি হলো। এই ক্ষেত্রে হচ্ছে এটা হচ্ছে কি হলো, আমাদের অ্যালকিন তৈরি হলো, অ্যালকোহল থেকে অ্যালকিন তৈরি হলো। কীভাবে? ঘন সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে উচ্চ উষ্ণতায় বিক্রিয়া করানো হলে। ওকে ওকে, চলো এইটুকু তোমরা ভালো করে মনে রাখলেই অনেকটাই কাজ হবে। ওকে, আচ্ছা এইটা বলে রাখি, সাবান এবং ডিটারজেন্টের ক্ষেত্রে বিভিন্ন লবণ ব্যবহার করা হয়। বিভিন্ন লবণ বলতে ইথানলের যে ইথানল রয়েছে তার সাথে সোডিয়ামের বিক্রিয়া ঘটানো হচ্ছে। ইথানলের সঙ্গে সোডিয়াম বিক্রিয়া ঘটানো হলে কি হবে, মানে অ্যাসিটিক অ্যাসিড যেটা ইথানোয়িক অ্যাসিড, তাহলে অ্যাসিডের সাথে সোডিয়াম সোডিয়াম হাইড্রোক্সাইডের রিয়াকশন ঘটালে সোডিয়ামের একটা লবণ তৈরি হবে। সেই লবণটা কিন্তু আমাদের এই বিভিন্ন এই সাবান এবং ডিটারজেন্টে ব্যবহার করে থাকে, যেটা আমাদের মানে দূষিত ঠিক না, মানে ময়লা হিসেবে যে পদার্থগুলো রয়েছে জামা কাপড়ে, সেইগুলোকে বের করে দিতে সাহায্য করে। তাহলে সোডিয়ামের লবণ, বিভিন্ন অ্যাসিডের সোডিয়ামের লবণগুলো সাবান এবং ডিটারজেন্টে ব্যবহার করা হয়ে থাকে। ঠিক আছে, চলো, থ্যাংক ইউ।